হওয়া পর্যন্ত আউটডোরের সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এর আগে দিনভর ঢাকা সহ বিভিন্ন স্থানে চিকিৎসকদের কর্মবিরতিতে চরম দুর্দশায় পড়তে হয় রোগীদের। চিকিৎসা সেবার অচল অবস্থা কাটাতে ঢাকা মেডিকেল কলেজে 4 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। ঘোষণা আসে শর্ত সাপেক্ষে কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। সুরক্ষা একটা আইনের কথা বলেছে, এইটা মনে একটা প্রসেসের মধ্যে আছে, এটাও হয়ে যাবে আশা করি, আমি এটুকু বলতে পারি। আর একটা যেটা তারা বলেছে স্বাস্থ্য পুলিশ, এইটা একটু সময় লাগবে, এটা দীর্ঘ, কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই। এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন এবং যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব। তবে স্বাস্থ্য উপদেষ্টা ও পরিচালকের বক্তব্যের পর আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ দাবি করতে থাকেন পূর্ণাঙ্গ নিরাপত্তা। আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন, তাহলে আমি ইমার্জেন্সি সেবা দেব। বলেন, আপনি বলেন, বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি ইমার্জেন্সি সেবা দেব। অবশ্য সন্ধ্যা 7টায় আন্দোলনকারীরা এমন দাবি করলেও রাত 8টার কিছু আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ও ইনডোর বিভাগে কাজে ফেরেন চিকিৎসকরা। এর আগে হাসপাতালের ভেতরে ও বাইরে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলাকারীদের আটক ও শাস্তির পাশাপাশি চিকিৎসক ও রোগীদের নিরাপত্তার দাবিতে সারা দেশে সব চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেওয়া হয়। এতে হাসপাতালে ভর্তিদের পাশাপাশি নতুন করে সেবা নিতে আসা রোগীরা পড়েন চরম দুর্দশা ও দুর্ভোগে। ডাক্তার ছিল না, শুধু নার্সরা এটা ট্রিটমেন্ট দিছি। নার্সরা ট্রিটমেন্ট আজ সকাল 9টায় মারা গেছে, ডাক্তারবিহীন। এটা একটা ইনহিউম্যান থিং। কোনো হিউম্যানিটিতে কোনো হসপিটাল কি জরুরি সেবাকে বন্ধ করে দেয় ইমার্জেন্সিতে? যে হ্যাসেল বা হয়রানি, সেটা আমরা কি করে সমাধান করব বা রোগীর কন্ডিশনটা কি দাঁড়াবে সেটা তো আমরা বলতে পারি না। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও চিকিৎসকদের কর্মবিরতিতে বিপাকে পড়েন রোগী ও স্বজনরা। যে আপনারা সেবা দিবেন না ধর্মঘট করবেন, কয়েছে ভাই আমাদের ভাইদেরকে মারছে ঢাকায়, হ্যাঁ আমরা বর্তমান এটা না হওয়া পর্যন্ত, মেনে নেওয়া না পর্যন্ত আমাদের দাবি, হ্যাঁ আমরা করব। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধীরে ধীরে বেরিয়ে আসছে জুলাই হত্যাকাণ্ডের আরো লোমহর্ষক ঘটনা। অভ্যুত্থানে নিহতদের পরিবার এখনো ভুলতে পারছে না স্বজনদের। বিভৎস ফুটেজ দেখে হাহাকারে নিমজ্জিত পরিবারগুলো। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে। আমার স্বামী নাই, আমার তো জায়গাই নাই এখন মনে হয়। এই চাপাকান্না জান্নাতুন নাহারের। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের দিন 5 অগস্ট বিজয় মিছিলে সামিল হয়েছিলেন স্বামী রবিন মিয়া। লাখো জনতার মিছিল যখন পার হচ্ছিল যাত্রাবাড়ি থানা, ঠিক তখনই পুলিশের গুলি। যেখানে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন রবিন, পরে মরদেহ মিলে ঢাকা মেডিকেলে। স্ত্রী ছাড়াও রবিন মিয়া রেখে যান 2 সন্তান, যাদের একজনের বয়স 3 বছর, আরেকজন 1.5 বছরের ঘরে। বিয়ের 6 বছরের মাথায় স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ জান্নাতুন নাহার কান্নায় ভেঙে পড়ছেন রবিনের বৃদ্ধ মা। 5 আগস্টে সকালবেলা আমি ওর বলছি, ওর হাতে ধরে বলছি, তোমার 2টা ছেলে আছে, তুমি কিন্তু যাও না। এইটাই আমার সাথে শেষ কথা। কিছু বলে না, আমার দিকে তাকায় শুধু একটা হাসি দিচ্ছে। সকালে যখন পারিয়ে আবার খালি বলছে, আম্মু ওই 2টারে রাখেন, আসতেছে, এই বলছে, আর কিছু বলেন। 19 জুলাই শুক্রবার। তখন দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল হাসিনা সরকার। সেই সময়কার একটি ভিডিও ফুটেজ, যেখানে কয়েকজন মিলে আগলে নিয়ে যাচ্ছেন বুকে গুলিবিদ্ধ রোহানকে। তুমি যাইও না বাবা, যাইও না, আমার কথা সে রাখলোই না। রোহান নিহতের পর থেকে পুরো পৃথিবী যেন ছোট হয়ে আসছে মা মনিরা বেগমের। এখনো ছোট ছেলের পুরনো জামার গন্ধ নিচ্ছেন তিনি। বারবার স্মরণ করছেন রোহানের স্মৃতি। রোহানকে হারিয়ে নিস্তব্ধ ভাই রাহাত। আমি যদি একদিন বের হইতে পারি, আমি রাস্তায় থেকে থেকে আন্দোলন করব। আমার বড় ভাইরা মরে যেতেছে দেশের জন্য, মা তুমি কি রাজাকার?
ওমা তুমি কি রাজা কেন আমার ভাইয়েরা মরে যেতে আছে, আবু সাইদ ভাই মরে গেছে গা, এই কথা বললে সে কাইন্দা দিচ্ছে। ওর ঠিক বুকের মাঝখান বরাবর গুলিটা করা হয়েছে। আমার খুবই খারাপ লাগে, একদম গুলিটা এমনভাবে করা হয়েছে যে এপার ওপার হয়ে গেছে। আর সবচেয়ে খারাপ লাগছে যখন এই ক্যারি করা ভিডিওটা আমি পাই হাতে, পিঠটা রক্তে ভরা ছিল, খুবই খারাপ লাগছে আমার দেখতে, পিঠে দিয়ে অনবরত রক্ত বের হচ্ছিল। যাদের রক্তে পালালো স্বৈরাচার, ক্ষমতার মসনদে বসে কেউ যেন ফের স্বৈরাচারের ভূমিকায় না চলে আসে, এমন চাওয়া নিহত পরিবারগুলোর। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। আশুলিয়া থানার সামনে ভ্যান ভর্তি মরদেহের ভিডিও দেখে দিনমজুর আবুল হোসেনকে শনাক্ত করেছে তার পরিবার। এখন তাদের চাওয়া যেন তারা মরদেহ ফিরে পান এবং সেই সাথে সাথে হত্যায় জড়িতদের শাস্তিও চেয়েছেন নিহতের পরিবার। গেল 5 আগস্ট আশুলিয়া থানার সামনে ভ্যান গাড়িতে এভাবে মরদেহ ভর্তি করে পুলিশ। ঘটনার সপ্তাহ 2 পর সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেই ভিডিও দেখে স্বামীকে শনাক্ত করেন আবুল হোসেনের স্ত্রী। এই যে হাতটা, এই দেখেন এই যে লুঙ্গিটা, এই লুঙ্গিটা আর এই ঝাড়ছিটা পরে সকালবেলা বের হয়েছিল, পরে যে ডাকে ফেলাইতেছে। ওই ইয়াটা ওর পর থেকে ওর হাতটা দেখে আমি মানে, কারণ ওর সাথে তো আমি অনেকদিন সংসার, আমি তো যে 12 বছর ধরে সংসার করি আমার স্বামীর সাথে, কারণ আমার স্বামীর বডি একজন হাতের সাথে তো আরেকজনের হাত মিলে না। স্বজনরা জানান, সেদিন বাইপাল এলাকার দিনমজুর আবুল হোসেন ঘর থেকে বের হয়েছিলেন হলুদ রঙের জার্সি ও লুঙ্গি পরে। এরপর আর তার খোঁজ মেলেনি। আশুলিয়া থানা প্রাঙ্গণে এমন ভিডিও দেখে আবুল হোসেনকে চিনতে পারেন পরিবারের সদস্যরা। আমি আমার ছেলের বিচার চাই, আমার ছেলে মারা গেছে তাতে কোনো কষ্ট নাই, কিন্তু ওরা কেন ওটা নিয়ে গেল, লুকাই ফেললো, ওইটি আমি চাই বাবা আমার ছেলে লাস্টটা আপনারা আমার ছেলের উদ্ধার করে দেন। বড় ছেলের বয়স হয়েছে 9 বছর, শেষ হয়েছে 10 বছর পর, আর এর বয়স 6 মাস চলতেছে। আমি এই 2টা বাচ্চারে কি জবাব দিব? ওর বাবার যদি জিজ্ঞেস করে ওর বাবা কোথায়, আমি কি বলবো? সেদিন ভ্যান ভর্তি মরদেহ পুড়িয়ে দেওয়ার সেই বিভৎস স্মৃতির সাক্ষী স্থানীয় অনেকেই। সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিব, তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিব, তখনই আমরা একটু মনে একটু উৎফুল্ল খুশি আসলো আর কি। তখন আমরা এখানে অনেক লোকই ছিলাম, তখন এর মধ্যে এখানকার অনেক লোকে আমরা চলে গেলাম ওই যে এসএ পরিবহনের ওইখানে চলে গেলাম। ওইখানে আমরা যাই দেখি যে মুহুর্মুহুর গুলি গাড়ির মধ্যে পুষছে পুলিশে, এই তো আমরা দেখছি। তারপর কি করছে তারপর জানি না। পুলিশ গেল গা, তখন আমরা গেছি যাই দিদি গাড়ির ভিতরে লাশ, পরে আমরা এই গাড়ি ঠেললাম মেন রোডে লয়ে এলো। তো বলেন আদালত চাইলে দেশে ফেরাতে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তো তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কীভাবে হবে, এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। আমাদের ভিন্ন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সাথে বিদ্যমান সমঝোতাগুলো স্বার্থের প্রয়োজনে পর্যালোচনা করা হতে পারে। এমওইউ সবসময়ই কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফর প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে হতে পারে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের স্ট্যাচার ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অনেক হাই, এটা আমরা সবাই খুব ভালো করে জানি। কাজে আমরা আশা করবো যে ওনার এই সফরের সময় বাইলেটারাল খুব বেশি যে অ্যাকোমোডেটও করা যাবে তাও না, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্যে নিঃসন্দেহে কিছু বাইলেটারাল মিটিং হবে এবং সেটা আপনারা বরং একটু অপেক্ষা করেই দেখেন যে কাটবে। আরেক প্রশ্নের জবাবে বলেন, গুম নিয়ে আইন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের যে কাজটুকু করা সেটা তো করা হয়ে গেছে, এখন বাকিটা তো লোকাল ল যাতে সেই অনুযায়ী তৈরি হয় সেটা ল অ্যাডভাইজারদের কাজ, ওনারা দেখবেন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। চেষ্টা করতে হবে যাতে এভাবেই
সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই দিন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, দোয়া ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। দীর্ঘদিন পর প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির এমন আয়োজন। চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপি নেতাকর্মীদের এমন ভিড় চোখে পড়ল অনেকদিন পর। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে বিএনপির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। ১৫ বছর ধরে সংগ্রাম করছে, লড়াই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৭০০-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, ২০০০-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, ৬০ লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। পরে নয়াপল্টনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। এ সময় তারা বলেন, এবারের আন্দোলনে ছাত্রদের পাশে ছিল বিএনপি নেতাকর্মীরা। যারা বিএনপির অবদান খাটো করে দেখছেন তা ঠিক নয়। অনেকে বলতে যাচ্ছে যে বিএনপি কোনো অবদানই নাই। আমি ভাই, বিএনপি কি ১৭টা বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই? এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ, তার সঙ্গে ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। বিএনপি দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ বিষয়ে রাষ্ট্রের উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন তিনি। এই দাবি আমি করছি, এটা আমি মনে করি এটা ন্যায্য দাবি এবং ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত। উনি দেশের নেতা ছিলেন, সকলের সামনে তার জবাবদিহি করা, তার দোষ করলে দোষ স্বীকার বা অস্বীকার যেটাই হোক, বিচার হওয়া উচিত তার। কাজে ওনার যদি এই সাহস থাকে উনি আসা উচিত, আর যদি সাহস না থাকে তাহলে উনি রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। 10টার খবর দেখছেন, একটা বিরতি নেব। একটু পরেই সঙ্গেই থাকুন।